করে এরা মূলত বাইরে থেকে বীজ নিয়ে আসে, নিয়ে 50 মণ হতো। আস্তে আস্তে উৎপাদন বাড়তেছে, উৎপাদন 70 মণ গবেষণা করে আপনাদের কাছে ভালো জাত পৌঁছে দিচ্ছে। এই পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়া, কারণ কৃষি শুধু আসলে ব্যবসা না, এটা একটা সেবা। আমরা উৎপাদন বৃদ্ধি করতে গেলে বা উন্নত ভালো জাতের এই বীজগুলো বা জাতগুলো আপনাদের কাছে, তারপরে প্রোডাকশনে যায়, প্রোডাকশন থেকে এই জাতটি আবার আপনাদের আমাদের এই যে যেখানে টেম্পার কন্ট্রোল টেম্পারেচারে বীজগুলো গোডাউনজাত করা হয়, যাতে বীজের জার্মিনেশন ঠিক থাকে বা গজানোর ক্ষমতা ঠিক থাকে। এরপরে আবার যখন সিজন আসে তখন এই বীজগুলো আপনাদের কাছে আবার প্রক্রিয়াজাত করে জার্মিনেশন টেস্ট করে তারপরে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আসলে এই যে গবেষণা ভিত্তিক বীজ প্রতিষ্ঠানের যে প্রক্রিয়াগুলো বা যে ধাপগুলো, এগুলো পর্যায়ক্রমে মানসম্মত ভাবে গজানোর ক্ষমতা ভালো থাকে, যদি সেই জাতটির উৎপাদন ভালো হয় বা আপনারা কষ্টের চেয়ে লাভের সম্ভাবনাটাই বেশি হয়। উন্নত একটি প্রতিষ্ঠানের ভালো বীজের উৎপাদন বা ফলনটা কেমন, এবং অতিথি আছেন, সভাপতি আছেন, ওনারা কথা বলবেন। আমরা এমআর সিড অ্যান্ড এগ্রো লিমিটেড। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কৃষিবিদ আনোয়ার স্যারকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। উপস্থিত হয়েছে একটা বিশেষ অনুষ্ঠানে, যেখানে আমরা একটা জাত নিয়ে আলোচনা করছি। আমাদের বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয় তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ফরিদপুর, 1 নম্বর পাবনা, দ্বিতীয় হচ্ছে ফরিদপুর। আমাদের এই ফরিদপুরের মানুষের পেঁয়াজ চাষ করাটা রন্ধে রন্ধে আছে। তারা খুব ভালোভাবে জানে যে পেঁয়াজ কিভাবে চাষ করতে হয়, শুধু দরকার তাদের জন্য একটা ভালো জাত। আজ থেকে যদি আপনারা 10 বছর পিছনে যান, তাহলে আপনারা মাঠে মাঠে তাহিরপুরের অভাব ছিল না, আর এখন বাটি চালান দিয়েও পাওয়া যায় না। আছে? হ্যাঁ। কারণ কি, আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে তাহিরপুরে যে আমরা কম্পিট দরকার হচ্ছে সঠিক পরিচর্যা এবং সঠিক সময়ে সঠিক কাজগুলো করা, চাষ করতে হবে, ঠিক না? তো এইটাতে আবার পেঁয়াজ প্রথমে যখন বিক্রি করতে গেছেন তখনই আবার কানে মালা দিয়েছেন যে সামনে বার আর করবো না, ঠিক তো? কথা হচ্ছে যে আমাদের কারোরই কাছে পেঁয়াজের দামটা নির্ধারণ করার ক্ষমতা নেই। আছে কারো কাছে? আছে কোনটা? উৎপাদন খরচ কমা, আমার চাষাবাদের যে খরচ, সেই খরচ কমানো। তো আমি প্রথম থেকেই যদি সঠিক জাত বাছাই করে সঠিক দামে ক্রয় করতে পারি এবং সঠিক সময় লাগাতে পারি, যদিও ওই সঠিক সময়টা এবার অনেক পরে ছিল, কারণ শেষের দিকে অনেক বৃষ্টি হয়েছে, অনেক ডিলে হয়ে গেছে। কথায় বলে যে যদি পৌষের প্রথম 15 দিনের মধ্যে আমরা লাগাতে পারি বা প্রথম সপ্তাহের মধ্যে যদি আমরা লাগাতে পারি, তাহলে সবচেয়ে উত্তম ফলন হয়। এটার কারণ হচ্ছে যে আমি যখন চারাটা লাগাই, এই চারাটা লাগানোর ঠিক 6টা পাতা যখন হয়, তারপর মানে নিচের এই পেঁয়াজটা আসা শুরু করে। তো এই 6টা পাতা হওয়ার জন্য যে কয়েকদিন শীত লাগে, সেই কয়েকদিন যদি শীত না থাকে, তাহলে পেঁয়াজটা ছোট হয়। এই কারণে যত দেরি করবেন, মাঘ মাসে লাগাইলে তো পেঁয়াজ হয় না? কত বড় বড় হয়? ছোট হয়। তো এই জন্য আমাদের আগাম লাগানোর মানে উত্তম সময়। কিন্তু সব উত্তম কি সব জায়গায় খাটে? আমরা বলি যে ধানের চারা 20 দিনের চারা লাগায়। এখন ধানের চারা 20 দিনে যদি একটু হয়, আর আমার খেতে যদি এতটুকু পানি থেকে, ওই আইন এখানে মানবে? তো যে জায়গায় যে আইন, সেখানে সেই আইনই মানাতে হয়। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে সার ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কথা। জাত তো আপনারা বাছাই করলেন, যে এটা এমএস কিং। এমএস কিং গত বছর আমি দেখছি সত্যি খুবই ভালো ফলন হয়েছে। গত বছর আমি মাঠে দেখছিলাম ইয়াতে ধুল দিতে পরানপুর, চমৎকার ফলন ছিল। কিন্তু সেই চমৎকার ফলনের পিছনে একটা কাহিনী ছিল, সেটা কেউ খোঁজে না। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই লাগানোর আগে খালি খুঁজি যে কত ফলন হয়েছে, কেউ জিজ্ঞেস করি না কি কি করছিস। ওইখানে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া ছিল। আপনারা কয়জন দেন? কে দেন? গোবর সার কয়জন দিচ্ছেন? এই কয়জন? কোন গোবর সারটা দিচ্ছেন? আপনার বাড়ির পাশে একটা গর্ত করা আছে, সেই গর্তের মধ্যে যে গোবর সারটা রাখা আছে সেটা তো? যদি ভার্মি কম্পোস্ট দেন উত্তম, আর যদি বাড়ির পাশে যেটা গোবর রাখা হয় সেটা যদি দিয়ে থাকেন, তাহলে ওটা দেওয়া হচ্ছে না দেওয়া ভালো। কারণ হচ্ছে আপনি যেখানে জিনিসটা রাখছেন, ওই বৃষ্টির পানি এসে ওটা আসল জিনিসটা নিচে নিয়ে গেছে, শুধু ছোবড়াটা পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি? এই কারণে ওই গোবর দেওয়ার পরে আপনার মানসিক শান্তি হয়, আর কোনো শান্তি হয় না।
ওই পরের বার মনে হয় যে খামাখা টাকাগুলো নষ্ট করলাম, আগের বারের মতোই ফলন হয়েছে, কোনো তো পরিবর্তন হয়নি। তো সঠিক জৈব সার যদি না দেন, সঠিক মাত্রায় যদি জৈব সার না দেন, তাহলে আগের বার জানি কত কেজি ডিএপি দিয়েছিলেন শতাংশ প্রতি, এবারে আগের বার কত দিয়েছিলেন? 2-3 কেজি দিয়েছিলেন, প্রতি বছর বাড়তেছে। এই বাড়াতে বাড়াতে কি মনে নিয়ে যা ঠেকাবেন? আপনি বাজার থেকে চাল কিনে নিয়েছেন, ডাল কিনে নিয়েছেন, তেল কিনে নিয়েছেন, খিচুড়ি রান্না করবেন, আগুন না থাকে খিচুড়ি হবে? আপনি যে সারটা তাকে দিচ্ছেন সেটা খাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জৈব পদার্থ। সেই জৈব পদার্থ যদি আপনার মাটিতে না থাকে তাহলে তো সব যেমন আছে তেমন থাকবে। আপনারা অনেক সময় বলেন না যে এবারে টিএসপিটা নকল, খোসা পড়ে আছে, বলেন না ডিএপি নকল, কাজ করছে না। তো ওই যে কাজ করবে কি করে? বাসায় তো রান্না করার জন্য জিনিসটা নাই। যে পরিমাণ জৈব পদার্থ দেওয়ার, জৈব সার দেওয়ার কথা ছিল সেই জৈব সারটা দেন নাই। এখন জিজ্ঞেস করতে পারেন আগে তো দেয় নেই, আগে সমস্যা হতো না কেন? আগে ধান কাটার পর 1 হাঁটু নাড়া রাখে আসতো, এখন কয় হাঁটু রাখেন? কয় হাঁটু রাখেন এখন? মাটি সমান করে রাখেন। আগে পাট কাটে পাট খিলে রেখে আসতে, সব পাতা ওখানে পড়তো, এখন তাও করেন না। কিছুই নাই, প্রতিবার আমরা নিয়ে আসতেছি, শুধু নিয়ে আসতেছি, তাকে কিছু দিচ্ছি না। তাকে কিছু না দিলে আপনাকে সে কিছু দেবে না। একটা সময় সে বন্ধ করে দেবে, ওই 5 কেজি 7 কেজি 10 কেজি 15 কেজি আপনারা নিতে পারবে না। তো আমাদের সবচেয়ে বড় দরকার যে এই জিনিসগুলো, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো যদি আমরা ঠিক মতো মেনটেন করতে পারি তবেই হবে, তাছাড়া নয়।